জি ম্যাম, রেকর্ডিং। ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইলাস্টিসিটি কি, টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, টাইপস অফ গুডস এগুলো পড়েছিলাম। আর বলেছিলাম যে আমাদের হচ্ছে ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ এবং ভ্যারাইটি অফ সাপ্লাই কার্ভ। এই ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ 5টা থাকবে এবং ভ্যারাইটি অফ সাপ্লাই কার্ভও 5টা থাকবে। এটা তো ব্ল্যাক হচ্ছে কেন? আচ্ছা, এই তো ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভস। আচ্ছা, এটার কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের, যদি কখনো আপনাদের ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ আসে, তাহলে আপনাদের অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস যদি কথাটা লেখা থাকে, তাহলে আপনাদের কি করতে হবে? অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ দিতে হবে। দ্যাট মিন্স এই 5টা ডিমান্ড কার্ভ আপনাদের ড্র করতে হবে অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস। আর ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ বলতে সেটা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হতে পারে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হতে পারে, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড হতে পারে, যে কোনো ধরনের কার্ভ ড্র করতে বলা হতে পারে। যখনই অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস আসবে, তখনই হচ্ছে আপনাদের এই 5টা ডিমান্ড কার্ভ অথবা 5টা সাপ্লাই কার্ভ ড্র করতে হবে। যখন কোশ্চেনে আপনাদের অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস কথাটা থাকবে। এই যে দেখেন, দেয়ার আর 5 টাইপস অফ ইলাস্টিসিটি অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস অফ দা ডিমান্ড। এই 5 টাইপস হচ্ছে আপনার, ফার্স্ট ওয়ান হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড, সেকেন্ড হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, থার্ড ওয়ান হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, ফোর্থ ওয়ান হচ্ছে আপনার পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক মানে হচ্ছে যে রেসপন্সিভনেসটা আপনার কম, চেঞ্জ থাকবে ডিমান্ডের যে ল, অ্যাকর্ডিং টু ডিমান্ড ল চেঞ্জ থাকবে, বাট রেসপন্সিভনেসটা কম থাকবে। যেমন ধরেন, যদি এমন হয় কোন প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে অ্যাকর্ডিং টু ডিমান্ড ল, তাহলে এখানে রেসপন্সিভনেসটা কি থাকবে? অবশ্যই প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, বাট যদি আমরা পার্সেন্টেজে সেটাকে আইডেন্টিফাই করতে চাই, যদি প্রোডাক্টের প্রাইস 1% ইনক্রিজ করে, তাহলে লেস দেন 1% ডিক্রিজ করবে কোয়ান্টিটি। যদি প্রোডাক্টের প্রাইস 1% ইনক্রিজ করে, তাহলে লেস দেন 1% ডিক্রিজ করবে কোয়ান্টিটি। এই ধরনের অথবা এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড, মানে রেসপন্সিভনেসটা কম, অবশ্যই চেঞ্জ আসবে, বাট সেটা রেসপন্সিভনেসটা কম থাকবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। মানে হচ্ছে এখানে আপনাদের মনে হয় 25% দিয়ে দেয়া আছে, আমি 25% দিয়েই বলছি। মানে হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড মানে হচ্ছে লেস দেন 1, আর ইলাস্টিক ডিমান্ড হচ্ছে বলেন। মেবি ওয়েটিং রুমে একজন আছে ম্যাম, একটু অ্যাপসেট করতেন। আচ্ছা আচ্ছা, আমি তো দেখছি না আসছে। পার্টিসিপেন্ট, আচ্ছা, এমডি জয়েন নোমান। করেছিল। এমডি নোমান, রাকিব ইসলাম। জি ম্যাম, এই দুইজন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, যেটা বলছিলাম, অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস এর ইনইলাস্টিক ডিমান্ড, এখানে হচ্ছে যেহেতু আপনাদের 25% দিয়ে আছে, তাহলে 25% দিয়েই বলছি। প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে অ্যাকর্ডিং টু ল। এখন প্রোডাক্টের প্রাইস যদি 25% ইনক্রিজ করে, কোয়ান্টিটি তো ডিক্রিজ করবে। কতটুকু ডিক্রিজ করবে? 25% অথবা 25% এর বেশি অথবা 25% এর কম? বলেন তো। কম। মানে হচ্ছে 25% এর কম, মানে এখানে আপনাদের 10% দেয়া আছে, 25% এর কম মানে কিন্তু 24.5%, এটাও কিন্তু আপনার 25 এর কম। দ্যাট মিন্স যতটুকু আপনার প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করবে, তার থেকে কম হারে ডিক্রিজ করবে আপনার কোয়ান্টিটি অফ ডিমান্ড। এই ধরনের ডিমান্ডকে বলা হয় ইনইলাস্টিক ডিমান্ড। তাহলে ইলাস্টিক ডিমান্ডটা কি হবে? গ্রাফটা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। সেম অ্যাজ ডিমান্ড কার্ভ, জাস্ট এখানে দেখেন রেশিওটা কি আছে, যতটুকু আপনার প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে তার থেকে কম হারে ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ
ডিমান্ড। এখানে দেওয়া হয়েছে 25% যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করে তাহলে 10% ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ ডিমান্ড, সেটা 24%ও হতে পারে। তাহলে ইলাস্টিক ডিমান্ডটা কি হবে? ইলাস্টিক ডিমান্ডের রেসপন্সিভনেসটা কেমন থাকবে, চেঞ্জটা কেমন থাকবে যদি আমরা 25% দিয়েই বলি? এটা কি বেশি থাকবে? অবশ্যই বেশি থাকবে, ইনইলাস্টিকের উল্টোই তো ইলাস্টিক, মানে রেসপন্সিভনেসটা অনেক বেশি থাকবে। তার মানে কি, যে প্রোডাক্টের প্রাইস এখানে যেটা আছে, প্রোডাক্টের প্রাইস যদি 25% ইনক্রিজ করে তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিক্রিজ করবে 25% এর বেশি, তাই না? ইয়েস ম্যাম। এটা আমরা 1% দিয়ে বলি, যেটা লটা কি, যে প্রোডাক্টের প্রাইস যদি 1% ইনক্রিজ করে, মোর দেন 1% ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। বাট এখানে যেহেতু আপনাদের 25% দিয়ে দেওয়া আছে, সেটা দিয়ে আপনারা এক্সপ্লেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রোডাক্টের প্রাইস যদি 25% ইনক্রিজ করে তাহলে 25% এর চেয়ে বেশি ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। এই যে এখানে Demand. দেখেন 50% দেওয়া আছে। এখানে একটা কথা আছে, এই যে আমরা ডিমান্ডটাকে যে ভাগ করছি, যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, বাট কত পার্সেন্ট করবে, এটা কিন্তু আসলে গুডস এর উপরে ডিপেন্ড করে। গুডস বলতে কমোডিটি, যেটা আমরা কনজিউম করি। ধরেন কোন প্রোডাক্টের প্রাইস, যেমন ইনইলাস্টিকে কি রেসপন্সিভনেসটা কম, তাই না? যে প্রোডাক্টের প্রাইস যতই বাড়ুক না কেন তার থেকে কম হারে ডিক্রিজ করবে কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি যদি আমরা পার্সেন্টেজ চিন্তা করি তাহলে কি হওয়ার কথা, যদি প্রোডাক্টের প্রাইস 25% ইনক্রিজ করে 25%ই ডিক্রিজ করবে, তাই না? কারণ যতটুকু বেড়ে গেছে ততটুকুই তো আমার আয়ত্তের বাইরে দেখে আমি কি করতে পারবো না, কনজিউম করতে পারবো না, ঠিক ততটুকুই কমবে, তাই না? যদি আমরা ল হিসাব করি অ্যাকর্ডিং টু ল। বাট নর্মালি কি এমন হয় এক্স্যাক্টলি যত পার্সেন্ট ইনক্রিজ করে ঠিক তত পার্সেন্টই কি আমরা ডিক্রিজ করতে পারি? না ম্যাম। কিংবা প্রত্যেক প্রোডাক্টের ক্ষেত্রে কি সেম? যেমন ধরেন বেসিক নিডস এর কথাই বলি, যেমন ধরেন আপনার কাছে ফুড বেশি ইম্পর্টেন্ট নাকি এসি বেশি ইম্পর্টেন্ট? ফুড। ফুড। এখন এই কমোডিটি গুলো আসলে আলাদা করে আপনার এই রেসপন্সিভনেসটাকে। ইনইলাস্টিক মানে আমরা বুঝতে পারছি যে যত যাই হোক কি হবে, যে আপনার ডিমান্ডটা ফুলফিল করতে হবে। ইলাস্টিক ডিমান্ড দিয়ে কি বোঝানো হচ্ছে, যে কিছুটা আপনার লাক্সারি গুডস, মানে হচ্ছে কিছুটা লাক্সারি বলতে লেস ইম্পর্টেন্ট গুডস, যেটা আমাদের না হলেও চলবে। কিংবা আমরা এখানে বলতে পারি গিফেন গুডস এর যে আমাদের একটা এক্সাম্পল ছিল, যে রাইস এন্ড মিট, সেখানে কিন্তু আমরা ইনইলাস্টিক কোনটা হবে আর ইলাস্টিক কোনটা হবে বলেন তো, এই দুইটা কমোডিটির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি? যদি আমরা রাইস এন্ড মিট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, গিফেন গুডস একটা এক্সাম্পল ছিল রাইস এন্ড মিট। এখন যদি আমরা এই দুইটা কমোডিটি দিয়েই ইনইলাস্টিক ডিমান্ড এবং ইলাস্টিক ডিমান্ডকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে কোন কমোডিটিটা কোন ডিমান্ডে পড়বে, ইলাস্টিক এবং ইনইলাস্টিক? রাইস ম্যাম কোনটায় পড়বে? রাইসটা ম্যাম। ম্যাম রাইস ইনইলাস্টিক। ভেরি গুড। আর ইলাস্টিক হচ্ছে কি আর আপনার মিট হচ্ছে মিট। ইলাস্টিক। যদি হ্যাঁ, এই দুইটা কমোডিটিতে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব রাইস ছাড়া আমাদের হচ্ছে না, মিট ছাড়াও আমরা কি করতে পারছি, কনজিউম করতে পারছি। তো যদি মিটের প্রাইসটা ইনক্রিজ করে তাহলে তার থেকে বেশি আমরা ডিক্রিজ করব কি, কোয়ান্টিটি। এই দুইটা কমোডিটি দিয়ে যদি আমরা কম্পেয়ার করি, তো যখনই আমরা এই ইলাস্টিক, ইনইলাস্টিক, ইউনিট ইলাস্টিক অথবা পারফেক্টলি ইলাস্টিক অথবা ইনইলাস্টিক ডিমান্ড অথবা সাপ্লাইটা দেখব, তখন এগুলো আসলে ভাগ করা হয়েছে আপনার গুডস দেখে, কমোডিটি দেখে। কারণ হচ্ছে কোন কমোডিটিটা কাদের জন্য কি ধরনের কনজাম্পশন প্যাটার্ন হবে সেই অনুযায়ী আপনার এই রেসপন্সিভনেসটা কাজ করে। আর যেটা আমি বললাম, এই যে দেখেন, এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের কার্ভ, মানে 25% প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করার সাথে সাথে আপনার 25% এর বেশি ডিক্রিজ করেছে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। দেন হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডের আগে ইউনিট ইলাস্টিকটা বলে নেই। এই যে ইউনিট ইলাস্টিক ডিমান্ড কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে প্রোডাক্টের প্রাইস ঠিক যতটুকু ইনক্রিজ করবে ঠিক ততটুকুই ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। যদি আমি ল দিয়ে বলি, প্রোডাক্টের প্রাইস যদি 1% ইনক্রিজ করে তাহলে কোয়ান্টিটি কত পার্সেন্ট ডিক্রিজ করবে? 1% নাকি তার থেকে বেশি, না তার থেকে কম? 1%। ম্যাম ইনইলাস্টিকে 1%।
ইনইলাস্টিক না, এটা ইউনিট ইলাস্টিক। মানে ইউনিট আচ্ছা, মানে কি ma'am. 1 ইউনিট করেই থাকবে। দ্যাট মিন্স প্রোডাক্টের প্রাইস ঠিক যতটুকু ইনক্রিজ করবে Ma'am, ঠিক ততটুকুই ডিক্রিজ করবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে যদি 1% প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে, কোয়ান্টিটি কতটুকু ডিক্রিজ করবে? 1%। কারণ জি, ma'am. যদি সমান 1% এর বেশি ডিক্রিজ করে সেটা হচ্ছে কি মোর দেন 1%, সেটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। আর লেস দেন 1% সেটা হচ্ছে কি আপনার ইনইলাস্টিক ইনএলাস্টিক ডিমান্ড। হ্যাঁ, ডিমান্ড। তো এখানে যদি আমরা 25% দিয়ে দেওয়া আছে, সেটা দিয়ে আমরা আরেকবার বলি যে 25% দিয়ে যদি আমরা বলি, তাহলে প্রোডাক্টের প্রাইস যদি 25% ইনক্রিজ করে, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিক্রিজ করবে 25%। 25%. অ্যাকচুয়ালি এই ইউনিট ইলাস্টিক ডিমান্ডটা দেয়া হয়েছে পারফেক্টলি, যে কথাটা বললাম পারফেক্টলি ইলাস্টিক অথবা ইনইলাস্টিক, এই দুইটা হচ্ছে কি যে কোনো একটা ভ্যারিয়েবল আপনার কি বলবো ফ্ল্যাকচুয়েট করবে, মানে চেঞ্জ হবে, আরেকটা স্টেবল থাকবে পারফেক্টলির ক্ষেত্রে। আর ইলাস্টিক ইনইলাস্টিকের ক্ষেত্রে যেটা বললাম, এই দুইটার মধ্যে ইকুইটি আনার জন্য এটা হচ্ছে একদম এক্সাক্ট 1% অথবা এক্সাক্ট ইনক্রিজ অথবা ডিক্রিজ করানোর জন্য এই ইউনিট ইলাস্টিক ডিমান্ডটা। এটা আসলে আপনি যদি রিয়েল লাইফের সাথে অ্যাড করেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কখনো এরকম পার্সেন্টেজ সমান কিন্তু কখনো হয় না, হয় না ম্যাম। কখনো কিন্তু আমরা এভাবে এক্স্যাক্টলি পার্সেন্টেজ ওয়াইজ কি করতে পারি না, কনজিউম করতে পারি না। হ্যাঁ, ইলাস্টিক ইনইলাস্টিক এই দুইটা আমাদের আছে, এবং পারফেক্টলি ইনইলাস্টিক এবং পারফেক্টলি ইলাস্টিক এই দুইটাও আমাদের আছে। কারণ হচ্ছে পারফেক্টলি মানে হচ্ছে এমন কিছু কমোডিটি থাকে, ধরেন আপনি পড়াশোনা বাদ দিতে পারবেন, আপনি মেডিকেল অ্যালাউন্স সেটা বাদ দিতে পারবেন, আপনি মানে কি বলবো ট্রান্সপোর্টেশন সেটা বাদ দিতে পারবেন, বাট খাওয়া দাওয়া তো বাদ দিতে পারবেন না। আমাদের যে বেসিক নিডস গুলো এগুলোর মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট আছে না? এখন যদি আমি আপনাদের বলি আপনাদের কাছে খাওয়া দাওয়া বেশি ইম্পর্টেন্ট, পড়াশোনা বেশি ইম্পর্টেন্ট, তখন আপনারা কোনটাকে ইম্পর্টেন্ট মোস্ট খাওয়া দাওয়া। ইম্পর্টেন্ট বলবেন? খাওয়া দাওয়া। মানে আগে তো আপনাকে বাঁচতে হবে, বাঁচার পরে বেঁচে যদি থাকেন তাহলে আপনি পড়াশোনা নিয়ে চিন্তা করবেন। তো এই ধরনের ক্ষেত্রে এই পারফেক্টলিটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক, যেটা পারফেক্টলি ইনইলাস্টিক, এই তো পারফেক্টলি ইনইলাস্টিক যেটা, সেটা হচ্ছে কি আপনার টোটালি বেসিক নিডস যেগুলো, যেমন ধরেন আমাদের খেতেই হবে, চালের দাম যতই বাড়ুক না কেন আমাদের ডিমান্ড অবশ্যই কাট হবে, বাট অন্য কোনো কমোডিটি দিয়ে, চাল দিয়ে কি আমরা কমাতে পারবো? চালকে আমরা এমন করব যে আমরা আগে 3 বেলা খেতাম, এখন আমরা 2 বেলা অথবা 1 বেলা খাবো, এরকম কি করা পসিবল? না ম্যাম, এটা তো ম্যাম মোস্ট এসেনশিয়াল। হ্যাঁ, এখানে আমাদের কি হবে, আমাদের ডিমান্ড কাট হবে, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে না, মানে চালের ক্ষেত্রে না। আমরা হয়তো বা ওই যে মিটের জায়গায় আমরা ভেজিটেবল নিতে পারি, অথবা আমি আগে রিক্সায় যাওয়া আসা করতাম, যেহেতু আমার কাছে ইনকাম কনস্ট্যান্ট অথবা আমার ইনকামটা ফিক্সড, তো আমি চাইলেই কি করতে পারবো না, বাড়াতে পারবো না, তখন হয়তো আমি রিক্সার জায়গায় হাঁটার রাস্তা চুজ করতে পারি। আমাদের ডিমান্ড কাট হবে, বাট সেটা অন্য দিক দিয়ে। এই পার্টিকুলার কমোডিটিতে কি হবে না, কোনো ধরনের কাট হবে না। আপনি গ্রাফটা একটু ফলো করেন যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করছে, এখানেও 25% প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করছে, বাট কোয়ান্টিটি কি কোনো ধরনের চেঞ্জ হয়েছে? কোয়ান্টিটি কিন্তু 100% না কি ম্যাম। আছে। এখন আমরা তো আছে সবকিছু ম্যাম। ইনক্রিজ দিয়ে বলি, ইনক্রিজ বাদ দেন, ধরেন কমে গেল 25% দাম কমে গেল, আমরা কি 3 বেলার জায়গায় 6 বেলা খাবো? না ম্যাম। এটা হচ্ছে কি এই কিছু এমন কিছু বেসিক নিডস অথবা বেসিক গুডস আছে যেটা কিনা কখনো কি হয় না, ইনক্রিজ অথবা ডিক্রিজ হয় না। তো দাম যদি কমেও যায় তখন আমরা কি করব, 100%ই কনজিউম করব। দাম বেড়ে গেলেও আমরা কি করব, 100%ই কনজিউম করব। এই ধরনের গুডস এর যে ক্রাইটেরিয়াটা অথবা এই ধরনের যে ডিমান্ডটা, সেটাকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। মানে কোনো ধরনের কোনো রেসপন্সিভনেস নাই, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করুক অথবা ডিক্রিজ করুক। ডিক্রিজ করুন হ্যাঁ, ম্যাম। ওয়েটিং রুমে মেবি একজন আছে ম্যাম। আজকে তো আমি ওয়েটিং, আচ্ছা এখানে তো আমি বন্ধও করতে পারতেছি না, ওয়েটিং রুমটা কিভাবে বন্ধ করব? সেটিংসে গিয়ে ম্যাম, এটা ম্যাম এখন করতে পারবেন না, আগে করতে হয় আর কি ম্যাম। আচ্ছা, না আমি আজকেই ফার্স্ট মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি। জয়েন করেছে মনে হয়, হ্যাঁ দিয়েছে। ওকে ম্যাম। ওকে, যা হয় ভালোই হয়, অ্যাটলিস্ট মোবাইলে ক্লাস নেওয়া তো শেখা হলো। জি ম্যাম। তবে মোবাইলের থেকে ল্যাপটপে ক্লাস নেওয়া অনেক ইজি। ইয়েস ম্যাম।
আচ্ছা, যেটা বলছিলাম পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডটা কি? ইলাস্টিক ডিমান্ডে আমরা কি বলেছিলাম যে প্রোডাক্টের প্রাইস যতটুকু ইনক্রিজ করবে তার থেকে বেশি ডিক্রিজ করবে কোয়ান্টিটি। কেন ডিক্রিজ করবে? কারণ এটা ছাড়াও কি করা পসিবল? কনজিউম করা পসিবল। যদি আমরা রাইস এন্ড মিটের যদি এক্সাম্পলটা চিন্তা করি, যে মিট ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো? কনজিউম করতে পারবো। মাসের পর মাস যদি মিট না খাই কোনো প্রবলেম হবে? বাট রাইস ছাড়া কি আমরা চলতে পারবো? না ম্যাম। আমরা না চাইলে ম্যাম। মিটেরটা কাট করতে পারবো, মিটের ডিমান্ডটা কাট করতে পারবো। ওইটা হচ্ছে আপনার ইলাস্টিক ডিমান্ড। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড হচ্ছে আপনার অনেক লাক্সারিয়াস যে গুডস গুলো, যেগুলো ছাড়া আমরা খুব ভালোভাবে আমাদের লাইফ কি করতে পারছি? লিড করতে পারছি। বাট হ্যাঁ, যদি কোনো কারণে আমার বাজেটের মধ্যে চলে আসে তাহলে আমি সেটা কি করব? কনজিউম করব। এই যে এখানে দেখেন প্রোডাক্টের এখানে কিন্তু আপনার কোয়ান্টিটির কোনো ধরনের কোনো কি বলবো লিমিটেশন দেয়া নাই যে কোয়ান্টিটি কতটুকু হতে হবে, বাট প্রাইজের কিন্তু একটা লিমিটেশন দেয়া আছে। যেগুলো আপনার কি বলবো মোস্ট লাক্সারিয়াস গুডস, সেক্ষেত্রে আসলে কোয়ান্টিটিটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন নেবেন, বাট প্রাইসটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যেমন ধরেন আমি চিন্তা করলাম যে 20 লাখ, আমার তো একটা ফ্ল্যাট আছেই, এখন 20 লাখ টাকায় যদি আমি কোনো ফ্ল্যাট পাই তাহলে আমি কিনবো। 20 লাখ টাকার জায়গায় যদি 21 লাখ টাকাও হয়, আমি কি করব না? ফ্ল্যাট পারচেস করব না, কারণ আমার এটা একদমই টোটালি নেসেসারি গুডস না, মানে আমার প্রয়োজনই নাই। তবে হ্যাঁ, এই টাকাটা আমার কাছে আছে, যদি এর মধ্যে আমি পাই তাহলে আমি কিনবো, আর যদি না পাই তাহলে আমি পারচেস করব না। আমি কি বোঝাতে পেরেছি? এখানে দেখেন প্রাইসটা কিন্তু আপনার ফিক্সড, কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি। স্টেবল যে প্রাইসটা দিয়ে আছে সেটা দিয়ে একটা ডিনোট করছে, স্টেবল প্রাইসটা দিয়ে দেখেন and exactly $4 consumers will buy any quantity, মানে এই প্রাইসে যে কোনো পরিমাণ কনজিউম অথবা পারচেস করবে কনজিউমাররা। যদি তার থেকে কম হয়, এই যে দেখেন at a price below 4 quantity demanded is infinite, মানে হচ্ছে এটা কনজাম্পশন অনেক বেশি বেড়ে যাবে, ইনফিনিট হয়ে যাবে। বাট আসলে অ্যাকচুয়ালি কতটুকু হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। বলতে পারছি? আমরা কি আইডেন্টিফাই করতে পারছি কতটুকু কনজিউম ম্যাম। করব? আর না ম্যাম। যদি তার থেকে বেশি, মানে এক্সাক্ট যে প্রাইসটা, স্টেবল যে প্রাইসটা তার থেকে যদি বেশি হয়, কোন ধরনের কোনো ডিমান্ড থাকবে? না ম্যাম। কেন থাকবে না? কারণ আমি তো চিন্তা করেছি আমার এটা প্রয়োজনই নাই, বাট হ্যাঁ আমার আইডিয়াল মানি আছে, এই টাকার মধ্যে হলে আমি কিনবো। এই টাকা থেকে যদি 1 টাকাও বেশি হয় আমি কি করব না? এই ধরনের কোনো কমোডিটি কনজিউম করব না। তবে হ্যাঁ, এর থেকে কম যদি হয় তাহলে আমি চিন্তা করেছি যে 20 লাখ টাকায় আমি একটা ফ্ল্যাট কিনবো। সো আমি দেখলাম যে 20 লাখ টাকায় আমি 2টা পাচ্ছি। কনজাম্পশন প্যাটার্ন কি বেড়ে গেল না? বাট কতটুকু হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না। বাট এক্সাক্ট প্রাইসে যে কোনো কমোডিটি কি হতে পারে? যে কোনো কোয়ান্টিটি কনজিউম করতে পারি। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডটা আসলে কি বলবো ইকোনমিক্স এর মধ্যে খুব রেয়ার। কারণ হচ্ছে যে এটার কোনো ধরনের কোনো কি বলবো আইডেন্টিফিকেশন নাই। কারণ হচ্ছে এক একজনের কাছে ডিমান্ডটা এক এক রকম। যেমন ধরেন যদি আমি পুয়ার ক্যাটাগরি চিন্তা করি, তারা কিন্তু চিন্তা করবে আগে আমি খেয়ে পরে বাঁচি, তারপরে আমি আমার পড়াশোনা হোক, চিকিৎসা হোক, থাকার জায়গা হোক, সেগুলো আমি চিন্তা করব। বিষয়টা কি এমন না? জি ম্যাম। বাট জি মিডল ম্যাম। ক্লাসের কাছে কিন্তু আবার ডিমান্ডটা অন্যরকম। যে তারা চিন্তা করে হ্যাঁ আমি তো খেয়ে পড়ে আছি, এখন আসলে আমার একটা থাকার জায়গা দরকার, আমার একটু পড়াশোনা দরকার। বাট আপনি যদি হায়ার ক্যাটাগরিতে যান তখন তাদের ডিমান্ড কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে কনজিউমার অনুযায়ী, বায়ার অনুযায়ী তাদের ডিমান্ডটা ডিফারেন্ট ভিন্ন। থাকে। বাট ইকোনমিক্সে আমরা টোটালি বেসিক নিডস নিয়ে চিন্তা করবো যে আসলে বেসিক নিডস গুলা কিভাবে ফুলফিল করা যায় কিংবা কিভাবে ফুলফিল করতে পারি। এই গেল আপনার অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ। তাহলে এইগুলোই আমরা সাপ্লাই কার্ভে দেখব। ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ, ইলাস্টিক সাপ্লাই কার্ভ, ইউনিট ইলাস্টিক সাপ্লাই কার্ভ, পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ, পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ। আচ্ছা, টোটাল রেভিনিউটা আমি পরে বলছি। ইনইলাস্টিক সাপ্লাই। আচ্ছা, যদি আমরা অ্যাকর্ডিং টু সাপ্লাই, ল অফ সাপ্লাই যদি আমরা বলি, তাহলে এই যে 1% দিয়ে যে আমি বললাম যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে 1% প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে ইনইলাস্টিকের ক্ষেত্রে কি হবে? লেস দেন 1% ডিক্রিজ করবে কোয়ান্টিটি। তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা কি হবে?
কে বলতে পারবেন? ম্যাম আরো বলবেন? অ্যাকর্ডিং টু ল অফ ডিমান্ড কি ছিল? প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে। এখন ইনইলাস্টিক ডিমান্ডে কি বলেছিলাম যে প্রোডাক্টের প্রাইস যদি 1% ইনক্রিজ করে তাহলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে লেস দেন 1%, মানে 1% এর কম। এখন যদি আপনাকে বলি যে ইনইলাস্টিক সাপ্লাইটা এভাবেই আপনি ডিফাইন করেন তাহলে কি বলবেন বলেন? 1% দিয়ে অথবা 25%, যেটা দিয়ে আপনার কাছে ইজি হয়। অ্যাকর্ডিং টু ল অফ সাপ্লাই, সাপ্লাইয়ের ল কি? ম্যাম সাপ্লাইয়ের ল মনে নাই? সবার -1। ম্যাম বলেন। দুইটাই ইনক্রিজ অথবা ডিক্রিজ করবে না, পজিটিভ রিলেশনশিপ না সাপ্লাই কার্ভে। জি ম্যাম প্রাইস বাড়লে মানে যদি কোয়ান্টিটি প্রাইস বাড়বে। ইনক্রিজ বাড়বে, যদি প্রাইস কমে যায় কোয়ান্টিটিও কমে যাবে, মানে দুইটাই ইনক্রিজ অথবা দুইটাই ডিক্রিজ। এখানে ইনইলাস্টিক ডিমান্ডটা কি হবে? ম্যাম প্রাইস বাড়লে ম্যাম যদি প্রোডাক্টের প্রাইস 1% ইনক্রিজ করে তাহলে কোয়ান্টিটির সিচুয়েশন কি হবে? ম্যাম লেস দেন 1% হবে। লেস দেন 1% কি হবে? ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ম্যাম ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে না? হ্যাঁ, দুইটাই তো ইনক্রিজ করবে। এখন কত পার্সেন্ট অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস মানে কি, যে চেঞ্জটা অ্যাকচুয়ালি কতটুকু হবে। তো এটা হচ্ছে কি ইনইলাস্টিক সাপ্লাইয়ের ক্ষেত্রে হবে প্রোডাক্টের প্রাইস যদি 1% ইনক্রিজ করে তাহলে লেস দেন 1% ইনক্রিজ করবে কোয়ান্টিটি। ইন জেনারেলি যদি আমরা দেখি কতটুকু হওয়ার কথা, 1% ইনক্রিজ করলে 1% কি মানে প্রোডাক্টের প্রাইস যদি 1% ইনক্রিজ করে কোয়ান্টিটিও 1% ইনক্রিজ করার কথা, তাই না? বাট এখানে জি হচ্ছে ম্যাম ইনইলাস্টিকটা কি, যে 1% যদি ইনক্রিজ করে প্রোডাক্টের প্রাইস তাহলে লেস দেন 1%, মানে 1% এর থেকে কম ইনক্রিজ করবে কোয়ান্টিটি। এটাই হচ্ছে ইনইলাস্টিক সাপ্লাই। তাহলে ইলাস্টিক শুনতে পাচ্ছেন? সাপ্লাইটা কি হবে? হ্যালো ইলাস্টিক সাপ্লাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম, কথা বলছি মানে ক্লিয়ারলি আসতেছিল না। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইলাস্টিক সাপ্লাইটা কি হবে? ম্যাম 1% এর চেয়ে বেশি হারে বাড়বে। মানে মোর দেন 1% ইনক্রিজ করবে। জি ম্যাম জি ম্যাম। আচ্ছা, তাহলে ইউনিট ইলাস্টিক সাপ্লাইটা কি হবে? ম্যাম সেম থাকবে, এটা পরিবর্তন হবে না। মানে হচ্ছে 1% ইনক্রিজ করলে 1%ই প্রোডাক্টের প্রাইস 1% ইনক্রিজ করলে কোয়ান্টিটিও 1% ইনক্রিজ করবে। ইনক্রিজ আর করবে। পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই, পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই আপনারা কি ম্যাম নোটিস প্রাইস বাড়লে করেছেন যে সাপ্লাই সেম থাকবে। একটু আগে পড়িয়েছেন ম্যাম, এটা ম্যাম এক্স্যাক্টলি প্রোডাক্টের প্রাইস বাড়ুক অথবা কমুক, নরমালি কি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে কোয়ান্টিটিও বেড়ে যাবে, বাট এখানে কি হবে, প্রোডাক্টের প্রাইস বাড়ুক অথবা কমুক কোয়ান্টিটিতে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। এটা হচ্ছে আপনার পারফেক্টলি। একটা বিষয় মনে রাখবেন, পারফেক্টলি যেই দুইটা থাকবে সেই দুইটা হচ্ছে একটা স্টেবল থাকবে, একটা ফ্লেক্সিবল থাকবে। আর যদি আমরা পারফেক্টলি ইনইলাস্টিকের কথা বলি, এখানে হচ্ছে আপনার প্রাইসটা ফ্ল্যাকচুয়েট হবে, ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারে, কোয়ান্টিটি সেম থাকবে। আর ঠিক তেমনি পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে, প্রাইসটা স্টেবল থাকবে, কোয়ান্টিটি আপনার কম অথবা বেশি হতে পারে, বাট এখানে মেন ফ্যাক্টর হচ্ছে প্রাইসটা স্টেবল থাকবে। বুঝতে পেরেছেন? এবং দেখেন পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড এবং পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই এই দুইটার কার্ভ কিন্তু সেম গ্রাফ, এবং পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই এবং পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড এই দুইটার গ্রাফও কিন্তু সেম। দেখতে পাচ্ছেন? জি ম্যাম এই দুইটার কিন্তু সেম। আচ্ছা, এখানে ইউনিট ইলাস্টিক সাপ্লাই বলেছি না? জি ম্যাম বলেছেন 25% ইনক্রিজ করে 25% কোয়ান্টিটি ইনক্রিজ করবে। জি ম্যাম। আচ্ছা, এখান থেকে কি আর কিছু বাদ দিয়েছি? টোটাল রেভিনিউ। আচ্ছা, এখানে একটা পোরশন বাকি আছে। টোটাল রেভিনিউ আমি আপনাদের টপিক 7 এ পড়াবো, তারপরে এখানে আমি ইন ব্রিফ একটু বলে দিচ্ছি টোটাল রেভিনিউ মানে কি।
টোটাল ইনকাম আর টোটাল রেভিনিউ কি সেম না ডিফারেন্ট বলেন তো? ম্যাম ডিফারেন্ট। ডিফারেন্ট। কিভাবে? ম্যাম টোটাল ইনকামটাতে ম্যাম আমার পুরা মানে প্রোডাক্টের যে প্রোডাকশন জি ম্যাম হুম ম্যাম টোটাল টোটাল ইনকামটা আমার কি? ম্যাম টোটাল প্রোডাক্টের প্রাইসটা থাকে আর রেভিনিউটা হচ্ছে শুধু প্রফিটটা। প্রোডাক্টের প্রাইস না, জি ম্যাম। দুইটাই সেম। টোটাল ইনকাম আর টোটাল রেভিনিউ তো সেম, কারণ হচ্ছে আপনার ইনকামটা পাচ্ছেন, ইনকামটা থেকে তো আপনাকে কস্টিংটা বাদ দিতে হবে। যে ইনকামটা আপনি করছেন এটা কি আপনার প্রফিট? এটা কিন্তু আপনার প্রফিট না। ইনকামের মধ্যে কি আপনার কস্টিংও অ্যাড না? জি ম্যাম। ধরেন জি ম্যাম। আপনি পার প্রোডাক্ট সেল করলেন 100 টাকা করে, তো আপনি দুইটা প্রোডাক্ট সেল করলেন, দুইটা প্রোডাক্ট কত সেল করলেন? 100 টাকা করে। জি ম্যাম। 100 টাকা করে যদি দুইটা প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার টোটাল ইনকাম 200 কত? 200। এই 200 টাকা কি আপনার প্রফিট? নো ম্যাম, না ম্যাম, কস্টিং costing বাদে আছে যেটা তো এখানে ম্যাম। কিন্তু থাকবে। আপনার কস্টিং আছে, এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম অথবা টোটাল রেভিনিউ। এখান থেকে আপনার টোটাল কস্টিংটা বাদ দিতে হবে। এখন আমি ধরে নিলাম যে পার প্রোডাক্টে আমার কস্টিং ছিল 50 টাকা করে, তাহলে দুইটা প্রোডাক্টের জন্য আমার কস্টিং কত ছিল? ম্যাম 100 টাকা না? 100 টাকা। হ্যাঁ, জি ম্যাম। 100 টাকা। 100 তাহলে করে আমার 200 প্রফিট হ্যাঁ, আমার টোটাল রেভিনিউ হচ্ছে ম্যাম 200 200 আর টাকা। টোটাল কস্ট হচ্ছে 100। কত বাদ 100 টাকা। থাকছে? তাহলে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে 100 টাকা। আমার প্রফিট। জি ম্যাম। বুঝতে পেরেছেন? ম্যাম আমি এখন এটা দেখেন, জি ম্যাম আমি এটা বলতে চাইছিলাম আর কি ম্যাম। হ্যাঁ এটা হচ্ছে ভুলে আপনার গেছি। প্রফিট, বাট টোটাল রেভিনিউ আর টোটাল ইনকামটা সেম, এখান থেকে কস্টিংটা হুম। বাদ যায় না। কিভাবে এটা দেখেন, এক্সকিউজ মি, এখানে আপনাদের গ্রাফ দিয়ে মানে ডিমান্ড কার্ভ দিয়ে বোঝানো হয়েছে যে আসলে রেভিনিউটা আপনি কিভাবে আর্ন করছেন। এই যে দেখেন প্রোডাক্টের প্রাইস আর কোয়ান্টিটি দেয়া আছে, ভার্টিক্যাল এক্সিসে প্রাইস দেয়া আছে আর হরিজন্টাল এক্সিসে আপনার কোয়ান্টিটি দেয়া আছে। ভার্টিক্যাল এক্সিসের প্রাইস কত দেয়া আছে? $4 আর আপনার কোয়ান্টিটি হচ্ছে কত? ম্যাম 100 ইউনিট। তাহলে আপনার Yes. প্রাইস ইনটু কোয়ান্টিটি যদি করেন তাহলে আপনার টোটাল রেভিনিউ পেয়ে যাচ্ছেন না? টোটাল রেভিনিউর ফর্মুলা কি? প্রাইস ইনটু কোয়ান্টিটি না? জি ম্যাম। পার $400। প্রোডাক্ট কত? হ্যাঁ, পার প্রোডাক্ট আপনি কত সেল করছেন আর আপনি কয়টা ইউনিট মানে কয়টা প্রোডাক্ট সেল করছেন, সেটাই হচ্ছে আপনার Yes, টোটাল রেভিনিউ। এটা Revenue. আমরা টপিক 7 এ পড়বো। টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, এগুলো সবই আমরা ক্যালকুলেশন গুলো দেখবো ইন্ডিভিজুয়ালি। এটা এখানে দেয়া আছে দেখে আমি দেখিয়ে দিলাম। সেকেন্ড গ্রাফটা দিয়েও কিন্তু সেম বোঝানো হয়েছে, মানে ইনক্রিজ অথবা ডিক্রিজ করছে, মানে টোটাল রেভিনিউটা চেঞ্জ হয়েছে, ইনক্রিজ হোক আর ডিক্রিজ হোক, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। সেকেন্ড জি ম্যাম। গ্রাফটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম প্রাইস কত এখানে আর প্রোডাক্ট কোয়ান্টিটি। জি ম্যাম বুঝতে পেরেছি। এখানে একটু ভুল হয়েছে। প্রথম যে এখানে দেখেন যে প্রাইস যখন $3, কোয়ান্টিটি হচ্ছে 80, এখানে কিন্তু আপনার জি। ইকুয়াল দেয়া আছে, এখানে মাল্টিপ্লাই হবে। বুঝছি ম্যাম, এটা মাল্টিপ্লাই হবে, পি ইনটু কিউ হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এই টপিক 3 এ পর্যন্তই, এখান থেকে আর কিছু পড়াবো না। আচ্ছা, ম্যাম এখন আসেন আমাদেরকে হ্যাঁ, বলছিলেন অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন আর সিটি আগে আগে নিয়ে নেবেন। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট, আচ্ছা আপনার অ্যাসাইনমেন্ট কি ম্যাথমেটিক্যাল টার্ম নেবেন নাকি থিওরিটিক্যালি নেবেন? ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাম আমরা তো ম্যাম জীবনে ম্যাথমেটিক্যাল। নাই। ম্যাথমেটিক্যাল এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বলতে কিন্তু জাস্ট ক্যালকুলেশন, এখানে জাস্ট ফর্মুলা দিয়ে, যেমন ধরেন টোটাল রেভিনিউ আমরা যেভাবে ক্যালকুলেট করলাম ঠিক তেমনি আমরা আপনার মার্জিনাল, তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম হলে একটু ওয়েট করেন, আর দুইটা ক্লাস নেই, তাহলে আপনাদের জন্য ম্যাথমেটিক্যাল টার্মটা দিতে আমার জন্য সুবিধা হবে আর কি, মানে আপনারাও বুঝতে পারবেন। আমি কোশ্চেন দিয়ে দিতে পারবো বাট আপনারা সলভ করতে পারবেন না, কারণ আমাকে তো একটু দেখিয়ে দিতে হবে যে কিভাবে ক্যালকুলেশন গুলো ইয়েস করবেন। ম্যাম। আমরা কি একটা সিটি দিতে পারি ম্যাম? হ্যাঁ, আপনারা সিটি দিতে পারেন, যেহেতু টপিক 3 পর্যন্ত হয়ে গেছে, সিটি নেওয়া যায়। নেক্সট উইকে আপনারা সিটি দিবেন? জি ম্যাম, দেওয়া যায়। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে তাহলে সোমবার। জি ম্যাম সোমবার। হ্যাঁ, নেক্সট উইক সোমবারই থাকুক, এটাই ভালো হয়। ম্যাম সিলেবাসটা কি রকম থাকবে? টপিক 1 and 2। জি ম্যাম। জি ম্যাম ঠিক আছে ম্যাম। ম্যাম আমাদের তো ম্যাম রিটেন হবে ম্যাম, এমসিকিউ টাইপ নেবেন নাকি ম্যাম রিটেন নেবেন? না না, এমসিকিউ হবে না, রিটেনই হবে। হয়তোবা আপনাদের দুই তিনটা শর্ট কোশ্চেন থাকতে পারে, 2-1 নাম্বার করে, আর আপনাদের
আর একটা হয়তো বা ব্রড কোয়েশ্চেন থাকতে পারে। ব্রড কোয়েশ্চেন 10 মার্কসের আর কি দিব, সেটা হয়তো বা 10 মার্কসের মধ্যে আপনার 5 অথবা 6 শর্ট কোয়েশ্চেন থাকলো, 4 মার্কস অথবা 5 মার্কসের জন্য একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকলো আর কি। ধরেন একটা গ্রাফ এক্সপ্লেইন করতে বলা হলো, যেমন ধরেন পিপিএফই এক্সপ্লেইন করতে বললাম, 4 জি ম্যাম, অথবা 5 বুঝতে মার্কস পেরেছি। থাকলো এরকম আর কি। আর বাকি সবগুলোই শর্ট কোয়েশ্চেন থাকবে, যেমন ধরেন আপনার ওয়ার্কস অফ ম্যাক্রো ইকোনমিক্স অথবা কনসার্ন অফ ম্যাক্রো ইকোনমিক্স, তারপরে আপনার 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এগুলো হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকবে আর কি। ডিফাইন ইকোনমিক্স, জি ম্যাম, ডিজ ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এগুলো। ইয়েস ম্যাম। আপনারা ফার্স্ট ক্লাস টেস্ট দিলেই বুঝতে পারবেন যে আপনাদের মিডের কোয়েশ্চেনটা কেমন হবে। মিডের কোয়েশ্চেনে আপনাদের শর্ট কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, বাট ক্রাইটেরিয়া দুইটা, তো যে কোনো একটা যেটাই আমি নিব সেটা আমি আপনাদের বলে দিব যে 50-50 থাকবে নাকি আপনাদের 50-50 বলতে 15 মার্কস 15 মার্কস, আরেকটা হচ্ছে আপনার 10-20, জি ম্যাম, কোনটা বুঝতে কত পেরেছি। মার্কস হবে সেটা আমি আমাদের ক্লাস টেস্টের সময়টা কতক্ষণ দিবেন ম্যাম? 30 মিনিট তো অনেক, কি মনে হয় আপনাদের? জি ম্যাম, সমস্যা নেই আচ্ছা, ইনশাআল্লাহ ম্যাম। 30 মিনিটে হয়ে যাবে, 30 মিনিট সময় আপনাদের লাগবে না মানে লেখার জন্য। আচ্ছা, আপনাদেরকে আলাদা করে আবার সাবমিট করার টাইম মানে দেয়া লাগবে? ম্যাম ইনশাআল্লাহ আশা করি লাগবে না ম্যাম। আশা করি লাগবে না বললে হবে না, লেট সাবমিট করলে সেটার জন্য মার্কস ডিডাক্ট ম্যাম করা হবে। অ্যাকাউন্টিং কোর্সটা করার সময় ম্যাম ভাবছিলাম পারবো ম্যাম, পরে ম্যাম আমাদের সিটিগুলোতে অনেক কষ্ট হয়েছে ম্যাম। আর মিড টার্ম তো ম্যাম 3 ঘন্টা টাইম নিয়ে পরীক্ষা দিছিল, আমরা কেউ ফুল অ্যান্সার করতে পারি নাই 3 ঘন্টা টাইম দিছে আর ফুল অ্যান্সার করতে পারেন নাই, অথচ পরীক্ষা ম্যাম। মানে ফিজিক্যালি যখন এক্সাম দেন কতক্ষণের পরীক্ষা দেন? 2 ঘন্টায় দেন না? ভুলে জি ম্যাম, গেছেন? ম্যাম অনেক বড় বড় ম্যাথ দিছে, ঘর করতে করতে তো ম্যাম অবস্থা খারাপ আপনারা হয়ে তো যায় তখন ক্লাসে মানে বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, এর মধ্যে স্ন্যাক নিচ্ছেন, একটু ঘুরে আসছেন, হাত ব্যথা হয়ে গেছে, তো এইরকম যদি আপনারা সময় নেন তাহলে 3 ঘন্টায় হবে? আরো বেশি সময় লাগবে। যদি না শুধু ম্যাম, আসলে বসে ম্যাম পরীক্ষা আমরা দিতেন। গুলাই ফেলছিলাম ম্যাম। আসলে অনেকগুলা ম্যাথ দিছে তো, বড় বড় ম্যাথ, একটা ম্যাথ করতে ম্যাম অনেক সময় লাগতো ম্যাম। ডেবিট ক্রেডিট বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যেত ম্যাম। এখানে এত সময় লাগবে না। আর আমি আপনাদের হাফ এন আওয়ার এক্সাম টাইম থাকবে, আর সাবমিশন টাইম থাকবে 15 মিনিটস, টোটাল 45 মিনিটস। ঠিক আছে? ওকে ম্যাম। এই জি ম্যাম। 45 মিনিটস এর পরে যারা সাবমিট করবেন তাদেরটা কিন্তু লেট সাবমিট হবে। এটা ইয়েস একটা। ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে, সামিউল আপনি কি আছেন ক্লাসে? জি ম্যাম, আছি ম্যাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ আমি তো মোবাইলে কিছু বুঝতে পারছি না, স্লাইড ওপেন করতে পারছি এটাই অনেক, অ্যাটলিস্ট ক্লাস মিস হয় নাই, যাই হোক। আচ্ছা, আপনি সবাই সামিউলের কাছে সাবমিট করবেন, ঠিক আছে? সামিউল আমাকে পিডিএফ করে এটা সাবমিট করবে। ম্যাম আমি সবগুলা কি পিডিএফ একসাথে করে দিব সবার? হ্যাঁ হ্যাঁ, সবারটা একসাথে ওকে করে ম্যাম, দিবেন, সমস্যা সবারটা নেই ম্যাম, একসাথে পারবো ম্যাম। করে একটা ফাইল করে দিবেন, জিপ ফাইল করে পাঠিয়ে দিবেন। জি মানে ম্যাম, জিপ জি ফাইল ম্যাম। করলে একটা সুবিধা হয় কি, যে একটার মধ্যে আমি জানি সবগুলো আছে, তাহলে আর ইয়েস ম্যাম। প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় এক দুইটা স্কিপ হয়ে যায়, এতগুলো সাবমিট করলে সবাই সাবমিট করে একই মেইলে, তো এই জন্য। আর এতগুলো আলাদা আলাদা মেইল করলে আমিও ভুলে যাবো যে কোনটার মধ্যে আপনারা সাবমিট করেছিলেন, যেটা আমি এর আগের বার করেছিলাম আর কি। জি তো ম্যাম, এই জন্য দ্যাট পিডিএফ মিন্স করে ম্যাম দিয়ে দিলে। হচ্ছে ম্যাম দ্যাট মিন্স হচ্ছে ম্যাম আমি সবার থেকে পিডিএফ গুলা অন টাইমে কালেক্ট করব, হুম, কালেক্ট করে পিডিএফ করে আপনাকে সবগুলা একটা পিডিএফ এ করব। হ্যাঁ, একটাই পাঠিয়ে দিবেন। জি ম্যাম, আমি সবগুলা পিডিএফ একটা করে মানে হচ্ছে আমরা যতজন স্টুডেন্ট আছে সবার একটা পিডিএফ হবে টোটাল। হ্যাঁ, একটা মার্চ পিডিএফ করে করতে দিব। পারেন, অথবা ফাইলগুলো আপনি, হ্যাঁ, বুঝছি ম্যাম, আমি একটা একটা পিডিএফ এ পিডিএফ করতে করতে পারবো ম্যাম। পারবো পারবেন। ম্যাম। আচ্ছা, তাহলে তো খুব ভালো, তাহলে একটা পিডিএফ এ করে দিলে আর মানে প্রবলেম হবে না। আর ক্লাস জি ম্যাম। টেস্ট, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ফাইনাল সবগুলোই এই মেথডেই হবে। ইয়েস ঠিক ম্যাম। আছে? এটা জি ম্যাম। একটা। আচ্ছা, এখন আসেন টপিক, আপনাদের তো ক্লাস টেস্টের সিলেবাস বলেই দিলাম, টপিক 1 এন্ড 2। আর আমাকে একটু শনিবারে মনে করিয়ে দিবেন। আর জি আপনাদের ম্যাম, অবশ্যই। পরীক্ষাটা আমি ক্লাস টাইমেই নিব, আপনাদের ক্লাস হচ্ছে 3:30 থেকে 5টা। জি আমি ম্যাম। একটু ক্লাস আগে নিয়ে নেই, নিয়ে তারপরে পরীক্ষা দেন, সেটা ভালো হয় না? ম্যাম সমস্যা নেই ম্যাম। এরপরে কি আপনাদের কোনো ক্লাস আছে? না ম্যাম, আর ক্লাস নেই। তাহলে ম্যাম আমি আমরা 3:30, হ্যাঁ 45 বলেন। মিনিট পরীক্ষা নিয়ে বাকি 45 মিনিট মেবি ক্লাস নেবেন, ক্লাস টেস্ট হ্যাঁ নেবেন। হ্যাঁ, আচ্ছা ম্যাম। মানে আমি আপনাদের একটা
যদি আপনাদের লাস্টে ক্লাস না থাকে, মানে 5টার পরে ক্লাস না থাকে, তাহলে আমি 3:30 থেকে 4:30 পর্যন্ত ক্লাস নিয়ে, 4:30 না, আমি 4:20 আপনাদের ছেড়ে দিব। 4:30 থেকে আপনার ক্লাস এক্সাম স্টার্ট করবেন, 5:15 সাবমিট করে দিবেন, মানে টোটালটা আমাকে সাবমিট করবেন। এই 15 মিনিট টাইমের মধ্যে স্টুডেন্ট আপনাকে সাবমিট করলো, আপনি কি করলেন না করলেন সেটাও আপনার ব্যাপার। মানে 5:15 যেন আমার কাছে পৌঁছে যায়। জি ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ম্যাম। এই হচ্ছে আপনাদের ক্লাস টেস্টের কথা ছিল। এখন আসেন টপিক 4। ইয়েস ম্যাম। আচ্ছা, টপিক 4টা হচ্ছে কনজিউমার পার্সপেক্টিভে, যেটা আমরা এতক্ষণ বলেছিলাম ডিমান্ড ছিল কনজিউমার পার্সপেক্টিভে অথবা বায়ারের পার্সপেক্টিভে, দেন হচ্ছে আপনার সাপ্লাইটা ছিল আপনার প্রোডিউসারের পার্সপেক্টিভে অথবা সেলারের পার্সপেক্টিভে। আর এই টপিক 4টা আপনার এখানে হচ্ছে কনজিউমার চয়েস বলতে বোঝানো হচ্ছে যে কনজিউমারদের কি কি ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে অথবা তাদের কনজাম্পশন প্যাটার্নটা কেমন হবে। এই কনজাম্পশন প্যাটার্নটা বলতে বোঝানো হচ্ছে যে আমরা এক একজন কিন্তু এক এক ধরনের কনজাম্পশন প্যাটার্নটা কিন্তু এক এক ধরনের, তাই না? কেউ একটু বেশি কনজিউম করে, কেউ একটু কম কনজিউম করে, কারো ডিমান্ড একটু বেশি, কারো ডিমান্ড একটু কম। অথবা যদি কোনো পার্টিকুলার একটা প্রোডাক্ট নিয়ে বলি, প্রোডাক্ট অথবা কমোডিটি নিয়ে কথা বলি, কেউ হয়তো বা একটু এই কমোডিটিটা বেশি কনজিউম করে অথবা বেশি লাইক করে, তার কাছে এটা ডিমান্ড বেশি। অন্য এদের সাথে যদি আমরা অন্যদের কম্পেয়ার করি, তাদের হয়তো বা এই প্রোডাক্টটা খুব বেশি একটা ভালো লাগে না, তাদের কনজাম্পশন প্যাটার্নটা একটু কম। এই যে চেঞ্জটা, মানে কনজিউমার বিহেভিয়ারটাই আমরা টপিক 4-এ দেখব। হ্যাঁ, আচ্ছা আমরা ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, ইউটিলিটি বলতে আপনারা কি বোঝেন বলেন? ইউটিলিটি কথাটা কখনো শুনেছেন? জি ম্যাম, শুনেছি। কোথায় কিংবা কখন শুনেছেন? কোন কাজে শুনেছেন ইউটিলিটি কথাটা? লাইক ম্যাম, আমরা ইউটিলিটি বিলস দিয়েছি, গ্যাস বিল, কারেন্ট বিল, ইন্টারনেট বিল। ওটা তো বিল দিলেন, তাহলে ইউটিলিটি কি হলো? এটা এক ধরনের সার্ভিস কনজাম্পশন করা। আচ্ছা, মানে হচ্ছে কনজাম্পশন প্যাটার্ন, সেটা আপনার যেটাই হোক না কেন, গ্যাস বিল হোক, পানির বিল হোক, ইলেকট্রিসিটি বিল হোক, মানে আপনি আগে কনজিউম করেছেন, দেন সেটার বিল পে করেছেন, তাই না? মানে Yes, যেটা ma'am. কনজিউম করবেন সেটার জন্য আপনি যে পে করেছেন সেটাই হচ্ছে ইউটিলিটি বিল। আচ্ছা, ইউটিলিটির যদি আমরা এক্সাক্ট মিনিং বলি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, মানে যেটাই আপনি কনজিউম করেন না কেন, এটা একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকে না? জি ম্যাম। যেমন ধরেন আমরা অনেক সময় কি করি, ধরেন আমরা 1000 টাকার খাবার খেয়ে বলি দূর, খাবারটা তো একদমই ভালো ছিল না। আবার আমরা 500 টাকার খাবার খেয়েও কিন্তু বলি না, খাবারটা খুবই ভালো ছিল। এটা কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে বোঝানো হয়, যে অনেক সময় টাকা বেশি হওয়া মানে যে কনজাম্পশন প্যাটার্নটা ভালো হওয়া তা কিন্তু না। মেন বিষয়টা হচ্ছে কি আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অথবা কনজাম্পশন প্যাটার্নটা, যে আসলে আমরা কনজিউম করে, পার্টিকুলার ওই কমোডিটি কনজিউম করে আমরা স্যাটিসফাইড কিনা। ইউটিলিটি মানে হচ্ছে স্যাটিসফাইড হওয়া। যে কোনো কনজাম্পশনের পরে যে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা আসবে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি। এখন এই স্যাটিসফ্যাকশন লেভেলটাকে নিউমেরিক্যাল নাম্বারে বোঝানো পসিবল? না ম্যাম। না ম্যাম। এটা কি কখনোই নিউমেরিক্যাল নাম্বারে বোঝানো পসিবল না, যে আসলে আমাদের কনজাম্পশন করার পরে আমরা কতটুকু স্যাটিসফ্যাকশন পেয়েছি। যেমন ধরেন ইন জেনারেলি আমরা বলতে পারি, ধরেন আমরা কিন্তু দুপুরে মোটামুটি সবাই লাঞ্চ করেছি। এখন বেসিক লাঞ্চ অথবা অরিজিনাল অথবা ইনিশিয়াল যেটাই বলি না কেন, লাঞ্চ কয়বার করব? একবার করব না দিনে? জি ম্যাম। ম্যাম, কিন্তু আপনি হ্যাঁ বলেন। ওয়েটিং রুমে ম্যাম কয়েকজন আছে? আচ্ছা, ওয়েটিং রুমে আচ্ছা, যেটা বলছিলাম যে এই স্যাটিসফ্যাকশনটা, ধরেন আমরা একবার যখন লাঞ্চ করি, মানে দিনে একবার, মিনিমাম একবার অথবা অরিজিনালি একবার লাঞ্চ করা, সেটা আমাদের কি মেইন স্যাটিসফ্যাকশন।
মানে হচ্ছে প্রথমবার যখন লাঞ্চ করব সেটা আমাদের জন্য কি 100% স্যাটিসফ্যাকশন লেভেল থাকবে না? মানে 100% জি ম্যাম। স্যাটিসফ্যাকশন লেভেল বলতে যে এটা আমার নিড ছিল, তখন আমার কনজাম্পশন প্যাটার্নটা হাইলি স্যাটিসফাইড থাকবে। বাট আপনি যদি সেকেন্ড টাইম, ধর আপনি বন্ধুর বাসায় গেলেন অথবা কারো বাসায় গেলেন, আপনাকে জোর করে আবার লাঞ্চ করতে হলো, খাবার দাবার কিন্তু প্রথমবারের চেয়ে এবার খুব ভালো, মানে আপনি বাসায় যে কনজিউম করে গেলেন তার থেকে ভালো খাবার দাবার দিয়েছে, স্যাটিসফ্যাকশন লেভেল কোনটার বেশি থাকবে, আগেরটার না পরেরটার? আগেরটার। ম্যাম কেন? আগেরটা বেশি থাকবে, কেন? কারণ হচ্ছে ম্যাম আগেরটা তো স্যাটিসফ্যাকশন ম্যাম হুম 100% ম্যাম, ওটা তো আমার মিট ছিল, হ্যাঁ, খাবার ওইটা ছিল। আপনার নিড ছিল অথবা আপনার ডিমান্ড ছিল, ওইটা আপনার প্রয়োজন ছিল। পরের যেটা ছিল সেটা অনেক ভালো ছিল, বাট সেটা না হলেও কিন্তু আপনার চলত। এখন আমরা লাঞ্চ কয়বার করলাম? দুইবার। এই দুইবার লাঞ্চ করাটা কি টোটাল ইউটিলিটি, মানে দুইবার কনজিউম করেছে। এখন যদি আমি এভাবে চিন্তা করি, দুইবার লাঞ্চ করাটা হচ্ছে আপনার কোয়ান্টিটি, আর দুইবার লাঞ্চে যদি আমি বলি যে ফার্স্ট টাইম লাঞ্চে আমার কনজাম্পশন স্যাটিসফ্যাকশন লেভেল ছিল, ধরেন আমি নিউমেরিক্যাল নাম্বারে যদি এটাকে কনভার্ট করি 100%, তাহলে সেকেন্ড টাইমে কি আমার 100% থাকবে? না ম্যাম, সেকেন্ড টাইম 100% থাকবে না। সেকেন্ড টাইম আমার আরো বেশি কম থাকবে, মানে 100% এর কম, সেটা 90% হতে পারে, 95% হতে পারে, 80% হতে পারে। আমি ধরে নিলাম 80%, তাহলে আমার টোটাল ইউটিলিটি কত হলো? 100 প্লাস 80 180 হচ্ছে আমার কি টোটাল ইউটিলিটি, দুইবারের কনজাম্পশন। ইউটিলিটি। এখন এই দুইটার মধ্যে আমার যে গ্যাপটা থাকলো, চেঞ্জটা হলো, সেটা হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল কথাটা আমি আপনাদের কিন্তু 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এ বলেছিলাম। সেটা কি বলেছিলাম? মার্জিনাল মানে হচ্ছে এক্সট্রা অথবা অ্যাডিশনাল ইউনিট, সেটা কস্টিং হতে পারে, কনজাম্পশন হতে পারে, প্রোডাকশন হতে পারে, এনিথিং, বাট মার্জিনাল মানে হচ্ছে এক্সট্রা অথবা অ্যাডিশনাল। তাহলে এখানে আমরা এক্সট্রা লাঞ্চ করেছি কয়বার? ম্যাম একবার। একবার। তাহলে এক্সট্রা স্যাটিসফ্যাকশন কোনটা, 100 নাকি 80% ম্যাম। 80? বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। তার মানে হচ্ছে আমাদের 100 এবং সেকেন্ড হচ্ছে 180, এই 180 থেকে যদি 100 আমরা বাদ দিই তাহলে আমাদের মার্জিনাল স্যাটিসফ্যাকশন অথবা মার্জিনাল ইউটিলিটি কত হচ্ছে? 80। এই যে দেখেন আপনাদের একটা টেবিল দেয়া আছে, টেবিলটা কি দেখতে পাচ্ছেন? টোটাল ইউটিলিটি এবং জি ম্যাম, দেখা মার্জিনাল যাচ্ছে। ইউটিলিটি। এই কোয়ান্টিটি যেটা দেয়া আছে কিউএক্স মানে হচ্ছে কোয়ান্টিটি, মানে আপনি কতবার কনজিউম করলেন, এই কনজাম্পশন প্যাটার্নের সাথে আপনার টোটাল ইউটিলিটি হচ্ছে যোগ হচ্ছে। আমরা যদি সিম্পলি দেখি, যখন আপনার কোয়ান্টিটি 0, মানে আপনি কোনো কিছু কনজিউম করেন নাই, তখন কি আপনার টোটাল ইউটিলিটি থাকবে? থাকার কথা না ম্যাম, থাকবে না। কারণ আপনি তো কনজিউম করেনই নাই। আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? যদি কোয়ান্টিটি 1 চিন্তা করি, মানে আপনি একবার কনজিউম করেছেন, আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কত হচ্ছে? 10। 10 ম্যাম, টোটাল ইউটিলিটি 10। টোটাল ইউটিলিটি 10 এবং মার্জিনাল ইউটিলিটি কেন আপনার 10? কারণ হচ্ছে আপনি প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করছেন, তাই না? মার্জিনালে এক্সট্রা মানে আপনার এখন যেটা কনজিউম করলেন তার সাথে আগের কনজাম্পশন প্যাটার্নটার যে ডিফারেন্সটা, সেটাই তো মার্জিনাল ইউটিলিটি। দেখতে পাচ্ছেন যে 10 মাইনাস 0, যে দেখেন মার্জিনাল ইউটিলিটি কিন্তু 10। এখন সেকেন্ড টাইম যখন আপনি কনজিউম করলেন তখন আপনার টোটাল ইউটিলিটি কত হয়ে গেল? 80 ম্যাম 80 18 না? এখন এই যে 18 ma'am। হলো, এই 18 কিভাবে হলো? আগের 10 আর এরপরে আপনার 10 কম হয়েছে, মানে 8% ধরে নিলাম আমরা যে 8%, তাহলে সেটা হচ্ছে 18। এখন এই দুইটার গ্যাপ মানে প্রথম কনজাম্পশন এবং সেকেন্ড কনজাম্পশনের মধ্যে আপনার যে ডিফারেন্সটা সেটা কি? 18 মাইনাস 10 না? জি ম্যাম। প্রেজেন্ট থেকে তো প্রিভিয়াসটা বাদ দিবেন, 18 মাইনাস 10 হলো আপনার মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 8। এভাবে দেখেন তো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা? টোটাল ইউটিলিটি থেকে আমরা মার্জিনাল ইউটিলিটি ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেশন কি ঠিক আছে? 1813। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট যেটা, মানে যদি আমরা
কোয়ান্টিটি 5 পর্যন্ত দেখি তাহলে আমরা বলতে পারি যে টোটাল ইউটিলিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। টোটাল মানে তো ইনক্রিজ করা। যদি আমাদের এখানে গ্রাফটা যদি আমাদের এক্সপ্লেন করতে হয়, স্ক্যাডুল থেকেই তো এক্সপ্লেন করব। গ্রাফটাই তো ড্র করব কোনটা দিয়ে, এই স্ক্যাডুলটা দিয়ে। এখন এই স্ক্যাডুলটা যদি আমরা ড্র করি, আমাদের এক্সপ্লেনেশনটা কি হবে? 0 থেকে 6 পর্যন্ত হলে এক ধরনের এক্সপ্লেনেশন হবে, 0 থেকে 5 পর্যন্ত হলে এক ধরনের এক্সপ্লেনেশন হবে, 1 থেকে 5 পর্যন্ত হলে এক ধরনের এক্সপ্লেনেশন হবে। কেন? এই যে 0 মানে কি, ইকুইভ্যালেন্ট টু 0 হবে না কার্ভটা? এখানে তো আপনাদের কার্ভ দেয়া নাই, আমি আপনাদের কার্ভটা দিচ্ছি। মানে হচ্ছে 0 তে টাচ করতে হবে। 0 থেকে যদি কোনো স্ক্যাডুয়েল অথবা টেবিল স্টার্ট করা হয় তাহলে আপনাদের গ্রাফটা কি হবে? ইকুইভ্যালেন্ট টু 0 হবে। আর যদি আপনাদের 1 থেকে শুরু হয়, কোয়ান্টিটি 1 থেকে শুরু হয়, কোয়ান্টিটি তো আপনার হরিজন্টাল এক্সিসে হবে, আর টোটাল ইউটিলিটি হচ্ছে আপনার ভার্টিক্যাল এক্সিসে। তো সেক্ষেত্রে জি ম্যাম। আচ্ছা আমি এখানে দেখি হোয়াইট বোর্ড আনতে পারি কিনা, একটা মিনিট। আপনাদের যদি কার্ভটা এরকম হয়, যে টেবিলটা আপনাদের দেয়া আছে, কার্ভটা আপনাদের এরকম হবে, ইকুইভ্যালেন্ট টু 0 হবে, তাই না? জি ম্যাম। যদি আমাদের যে গ্রাফটার কথা, টেবিলটার কথা আমরা বলেছি 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের 0 ইকুইভ্যালেন্ট টু 0 কার্ভটা শুরু হবে, কারণ দুইটার মেইন পয়েন্ট 0, সেখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। বাট যদি সেটা 0 থেকে না হয়ে 1 থেকে হয় তাহলে কার্ভটা কেমন হবে? তাহলে ম্যাম এটাই তাহলে আপনার ধরেন এখানে পয়েন্ট 1, এখান থেকে আমরা জি ধরছি, ম্যাম। এখানে 0 থেকে ইকুইভ্যালেন্ট টু 0 হবে না। আমি কি আপনাদের বোঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এটা কেন ইকুইভ্যালেন্ট টু 0 হবে না? আপনাদের মনে হতো ম্যাডাম আপনি তো 0 থেকে দেখিয়েছিলেন, বাট আপনি তো এখন কেটে দিয়েছেন। কারণ এটা ডিপেন্ড করবে আপনার টেবিলের উপরে, স্ক্যাডুয়েলের উপরে, যে আসলে আপনার গ্রাফটা কেমন হবে। যদি ইকুইভ্যালেন্ট টু 0 না থাকে, দ্যাট মিন্স আপনাদের শুধুমাত্র যদি কি বলবো এটা 1 থেকে 6 পর্যন্ত থাকে, তাহলে গ্রাফটা এরকম হবে। এখন এখানে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটার হয়েছে। জি ম্যাম। এই কার্ভটা কিন্তু এখানে হচ্ছে দুইটাই একই, তাই না? এটা হচ্ছে আপনার 5 and 6 মানে হচ্ছে একই পয়েন্টে আছে, এরপরে হচ্ছে আপনার 0 মানে হচ্ছে ডিক্রিজ করবে, তাই না? জি ম্যাম, ডিক্রিজ করবে ম্যাম। ডিক্রিজ করা। আর যদি আপনার 5 পর্যন্তই থাকে তাহলে সেটা কি থাকবে? শুধু ইনক্রিজিং থাকবে। শুধু ইনক্রিজিং থাকবে না? জি ম্যাম। যদি জি ম্যাম। 5 পর্যন্ত থাকে, আমরা টেবিলটা একটু দেখি। এই টেবিলটা দেখেন, যদি 5 পর্যন্ত থাকে, কোয়ান্টিটি 5 পর্যন্ত থাকে, তাহলে কি হবে? শুধুমাত্র ইনক্রিজিং থাকবে, 28 এর পরে 30। বাট যদি 2 বা 30 হয় তাহলে সেটা কি হবে? ফ্ল্যাটার হবে, কারণ আপনার কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, আপনার ইউটিলিটি কিন্তু চেঞ্জ হয়নি, ইউটিলিটি কিন্তু সেমই আছে 30। বুঝতে পেরেছেন ম্যাম বিষয়টা? জি ম্যাম, স্লাইডটা দেখা যাচ্ছে না ম্যাম। স্লাইড দেখতে পাচ্ছেন না? আমি তো স্লাইড দেখালাম। আচ্ছা দেখি হোয়াইট বোর্ডটা দেখা কি আচ্ছা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, দেখি হোয়াইট বোর্ড। স্টপ শেয়ারিং দিয়ে আবার যেতে হবে। ওকে, আমি দিচ্ছি স্ক্রিনটা। এখন মনে হয় দেখতে পাচ্ছেন না? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে 0 থেকে 5 পর্যন্ত ইনক্রিজিং থাকবে, যদি 6 চলে আসে তাহলে এই ফ্ল্যাটার হবে। আর যদি শুধু 5 পর্যন্ত থাকে তাহলে আপনাদের এক্সপ্লেনেশনটা কেমন হবে? শুধুমাত্র টোটাল ইউটিলিটিটা ইনক্রিজিং। আর যদি 6 পর্যন্ত থাকে সেটা হচ্ছে কি দেন ফ্ল্যাটার হয়ে যাবে। কার্ভ এবং এক্সপ্লেনেশন দুইটাতেই আপনাদের কি করতে হবে? ফ্ল্যাটার পোরশনটা অ্যাড করতে হবে। এই আর মার্জিনাল ইউটিলিটি ড্র করতে হবে আপনাদের কিউএক্স, মানে হচ্ছে কোয়ান্টিটি, এবং হচ্ছে মার্জিনাল ইউটিলিটি এক্সট্রা অথবা অ্যাডিশনাল স্যাটিসফ্যাকশন লেভেল। এই যে কার্ভটা সেম এরকমই হবে। এই কার্ভটা আমি আপনাদের খুব ভালোভাবে ড্র করে দেখাতে হবে। এখানে আপনাদের ইকুইভ্যালেন্ট টু 0 হয়েছে না? এই যে দেখেন, যখন 6
তখন কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশন কি জিরো না? জি ম্যাম, মার্জিনাল ইউটিলিটি কিন্তু এই জন্য কিন্তু জিরোতে টাচ করেছে। যদি স্যাটিসফ্যাকশন যদি আমরা শুধুমাত্র 5 পর্যন্ত দিতাম তাহলে কি জিরো ইকুইভ্যালেন্ট টু জিরো হতো মার্জিনাল ইউটিলিটি না। কাজটা? না তখন ম্যাম, কেমন হতো? আচ্ছা এখানে কিভাবে ড্র করব? আচ্ছা আমি আপনাদের আবার একটু হোয়াইট বোর্ড দিয়ে ড্র করে দেখাচ্ছি। তাহলে আপনাদের কাজটা জাস্ট এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত থাকতো যদি 5 পর্যন্ত হতো, তাই না? কারণ কোয়ান্টিটি জি মানে কোয়ান্টিটি লেভেলটা আপনার হচ্ছে 2 পর্যন্ত, মানে সরি 5 পর্যন্ত, কোয়ান্টিটি লেভেল 5 পর্যন্ত। আর যদি 6 পর্যন্ত থাকতো তাহলে কি হতো? ইকুইভ্যালেন্ট টু 0 জিরো হতো। দিত। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যখনই আপনারা কোনো গ্রাফ ড্র করবেন এবং এক্সপ্লেন করবেন, আপনারা আগে দেখবেন স্ক্যাডিউলে কি দেয়া আছে। স্ক্যাডিউলে যেটা দেয়া থাকবে সেই অনুযায়ী আপনাদের গ্রাফটা প্লট করে দেন এক্সপ্লেন করতে হবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে জি ম্যাম। আপনাদের টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি। আর আপনারা আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি আপনাদের নেক্সট ক্লাসে এটা আমি আপনাদের ল্যাপটপে দেখিয়ে দিব, ড্র করাটা ল্যাপটপে দেখিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে। ইয়েস ম্যাম। যেটা বলছিলাম এই হচ্ছে আপনার ইউটিলিটি দুই ধরনের, একটা হচ্ছে টোটাল ইউটিলিটি, একটা মার্জিনাল ইউটিলিটি। এবং মার্জিনাল টোটাল ইউটিলিটি থেকে কিভাবে মার্জিনাল ইউটিলিটিটা ক্যালকুলেট করবেন সেটা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি দুইটা গ্রাফ প্লট করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। দেন হচ্ছে কনজিউমার সাবজেক্টিভ। আচ্ছা কনজিউমার সারপ্লাস, কনজিউমার সারপ্লাস কথাটা কি শুনেছেন? কনজিউমার সারপ্লাস নো ম্যাম। না ম্যাম, এটা কনজিউমার শুনি মানে নাই কি? ম্যাম। কনজিউমার মানে কি? ভোক্তা ম্যাম। আচ্ছা আর সারপ্লাস ম্যাম মানে? ভোক্তা। সারপ্লাস হুম, লাস্ট ক্লাসে সারপ্লাস। বলেছি, সারপ্লাস শর্টেজ মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য টপিক 2 এ হলে হবে। জি ম্যাম। এক্সেস প্রোডাকশন না, এক্সেস হওয়া মানে সেটা প্রোডাকশন হোক সাপ্লাই হোক যেটাই হোক এক্সেস হওয়া। ভোক্তা সারপ্লাসের ভালো বাংলা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত কথাটা শুনেছেন না? ভোক্তার উদ্বৃত্ত, জি ম্যাম, শুনেছি ম্যাম, শুনেছি। এটাই হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস। এখন ভোক্তার উদ্বৃত্ত বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা এখানে যে স্লাইডটা আছে সেটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? স্লাইড ইয়েস 11 ম্যাম। 12। আচ্ছা এখানে গ্রাফ কেন 9 11 12 আগে 9 যে স্লাইডটা আছে এই স্লাইডটা আপনারা সবাই একটু দেখেন, কি বলেছে সেটা আমাকে বলবেন। স্লাইড 9 কি পড়া হয়েছে সবার? জি ম্যাম। আচ্ছা তাহলে স্লাইড 11টা পড়েন।
11 and 12 এই দুটো পড়া হয়েছে স্লাইড? ম্যাম পড়তেছি ম্যাম, অল্প একটু বাকি। ওকে, পড়া শেষ হলে আমাকে বলেন। জি ম্যাম পড়েছি। ওকে, তাহলে এখন বলেন তো কনজিউমার সারপ্লাস মানে কি বুঝতে পারলেন স্লাইড 9 পড়ে? ম্যাম কনজিউমার সারপ্লাস মানে হচ্ছে ম্যাম একটা প্রোডাক্ট কিনতে গেলে একজন কনজিউমার যে দামটা দিতে চায় এবং ওইটার মার্কেট যে প্রাইস আছে ম্যাম, এটার পার্থক্য বা এখানে যেটা গ্যালনের একটা উদাহরণ দিয়েছিলেন ম্যাম কার্ভটা অনুযায়ী, যে প্রথমবার ফার্স্ট গ্যালনটা যখন কিনতে গিয়েছিলাম তখন কনজিউমার $9 বেশি $9 পে করতে চেয়েছিল, কিন্তু আসলে এটার মার্কেট প্রাইসটা ছিল মাত্র $1। সে কিন্তু এই ক্ষেত্রে গেইন করছে ম্যাম $8, উদ্বৃত্ত পেয়েছে। দ্বিতীয়টার ক্ষেত্রেও ম্যাম এটা উনি $8 দিতে চেয়েছে, বাট এটার প্রাইস তখনও $1। এখানে সে $7 সারপ্রাইজ আচ্ছা, উদ্বৃত্ত এখন পেয়েছে। আমাকে এটা একটু বলেন তো, সারপ্লাস হয়েছে মানে এক্সেস হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, বাট এখানে $9 প্রথমে দিতে চাইলেন, ধরেন আপনি অ্যাজ এ কনজিউমার প্রথমে $9 দিতে চাইলেন, পরে $8 মানে $1 কম দিতে চাচ্ছেন, কেন বলেন তো? মানে আপনি একই জিনিস 9 টাকা দিয়ে কিনলেন, ডলার বাদ দিয়ে 9 টাকা দিয়ে কিনলেন, তারপরে আপনি আবার একই জিনিস কিনতে চাচ্ছেন একই পরিমাণে 1 টাকা কমে 8 টাকা দিয়ে, কেন? আপনি কখন এরকম করেন? ম্যাম যখন আমার কাছে মনে হবে আমি মানে মার্কেট প্রাইসের চেয়ে অনেক বেশি দাম বলে ফেলছি বা আস্তে আস্তে বেশি বলছি, বা আর হচ্ছে ম্যাম আর কারো কোনো সে নাই? বাকিরাও কিছু বলেন, নাকি বুঝেনি নাই, নাকি ক্লাসই নাই, কোনটা? জি ম্যাম, আসি ম্যাম, বুঝতেছি। আচ্ছা, তো বলেন পরে কি মনে হলো? প্রথম যেটা বলেছেন সেটা ঠিক আছে, যে দুইটার ডিফারেন্সটা তো যেটা কি বলবো ডেফিনেশন দেওয়া আছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। ধরেন আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে যখনই যাই, আমাদের একটা বাজেট থাকে না যে 500 টাকা দিয়ে আমি কিনবো অথবা 1000 টাকা দিয়ে কিনবো। উদ্বৃত্ত মানে কি, আমাকে বেঁচে যা টাকাটা বাঁচবে। যদি এমন হয় যে আমি বাজেট করলাম একটা প্রোডাক্ট, ধরুন আমি একটা টি শার্টই কিনবো 1000 টাকা দিয়ে, এখন এই 1000 টাকা দিয়ে যদি আমি একটা টি শার্ট কিনবো, আমি চিন্তা করে গেলাম বাসা থেকে, এটা হচ্ছে কি যে আমার বাজেট যে আমি একটা পার্টিকুলার একটা কমোডিটি অথবা প্রোডাক্ট কেনার জন্য 1000 টাকা দিয়ে দিচ্ছি। আমি গিয়ে দেখলাম মার্কেট ভ্যালু হচ্ছে এটার 500 টাকা। কত টাকা আমার সারপ্লাস হলো, মানে বেঁচে গেল? 500 টাকা না? জি ম্যাম। এই 500 টাকাই হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস অ্যাজ এ কনজিউমার। এখন যদি এমন হতো, আমি চিন্তা করলাম 1000 টাকা বাজেট করলাম, আমি গিয়ে দেখলাম প্রোডাক্টের প্রাইস 1500, সেটা কি আমার জন্য উদ্বৃত্ত হতো, মানে সারপ্লাস হতো? না ম্যাম, সারপ্লাস হতো না ম্যাম। সারপ্লাস কি সেটা তো বোঝাতে পেরেছি, মানে যে বাজেটটা আপনি চিন্তা করে গেলেন তার থেকে কম টাকায় আপনি কিনতে পারলেন, সেটা যত কমই হোক না কেন, সেটা 200 সারপ্লাস হোক 100 সারপ্লাস হোক, আপনার কিছু সারপ্লাস থাকলে এটা হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস। এখন আপনি এই প্রোডাক্টটা কেনার জন্য আপনি 1000 টাকা ইচ্ছুক ছিলেন, পরের বারও কি আপনি 1000 টাকা দিতে ইচ্ছুক থাকবেন না তার থেকে কম দিবেন? ম্যাম কম দিব। কম দিবেন। কেন কম দিবেন? কেন? ম্যাম এটা মার্কেট প্রাইসটা তো কম। ম্যাম না, ডিমান্ড মার্কেট কমে গেছে প্রাইসটা কমের জন্য না। যেমন ধরেন আপনি কিন্তু জানেন একটা মামের যে
500 মিলির যে কি বলবো বোতলগুলো, সেটার প্রাইস হচ্ছে 15 টাকা অথবা 20 টাকা। বাট আপনি এই বোতলটাই আপনি ওয়েস্টিনে গিয়ে কিনছেন 300 টাকা দিয়ে, কেন? আপনি তো জানেন এটা 15 টাকা দাম, জি ম্যাম। কেন কিনছেন? এই জিনিসটাই কিন্তু কিনছেন। মাম তো আর ওয়েস্টিনের জন্য আলাদা করে প্রডিউস করেনি এই জিনিসটাই। যে জিনিসটা আপনি বাইরে 15 টাকা দিয়ে পারচেস করছেন, এই জিনিসটাই আপনি ওই ওয়েস্টিনে গিয়ে 300 টাকা দিয়ে পারচেস করছেন। কেন? কারণ ওইটা আপনার তখন নিড, আপনি তো বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারবেন না, পারবেন? ওইটা তখন আপনার আমার নিড। এসেনশিয়াল ডিমান্ড। এক্স্যাক্টলি। ওই 500 টাকা 300 টাকা দিয়ে আপনি কিনলেন, পরের বার কি আর 300 টাকা দিয়ে কিনবেন? না, ধরেন এটা পরের বার খাওয়ার কিনবো না। পরে মানে আপনার যতটুকু ডিমান্ড ছিল, মানে যতটুকু আপনার, আপনি কেন কিনেছেন? আপনার পিপাসা পেয়েছিল, এখন আপনি বাইরে যেতে পারবেন না, বাইরে গিয়ে কিনে ভেতরে আসতে পারবেন না, আপনাকে এখান থেকেই কিনতে হবে। তো আপনি কি করবেন? ওইটা কিনে আপনার যতটুকু ডিমান্ড ছিল কিছুটা হলেও ফুলফিল করলেন। এরপরে কি আপনি ওই জায়গা থেকে কিনবেন কিছুক্ষণ পরে আর এই টাকা দিয়ে? না না ম্যাম। আচ্ছা, কেন কিনি না আমরা? কারণ হচ্ছে আমাদের ডিমান্ড যতটুকুই হোক না কেন, কিছুটা হলো মানে যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু ফুলফিল না হলো, তার থেকে কিছুটা হলো আমার ফুলফিল হয়েছে। এখন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, একটা ট্রাস্টি পিপলের এক্সাম্পলই দেওয়া আছে। সে প্রথমবার, যেহেতু সে এক্সট্রিম ট্রাস্টি, তার জন্য সে কি করতে পারে যে 1 গ্যালন পানির জন্য অথবা একটা বোতল পানির জন্য সে $9 দিতে ইচ্ছুক। এখন প্রথমবার সে কনজিউম করার পরে তার স্যাটিসফ্যাকশন লেভেলটা হয়ে গেছে না, কমে গেছে না? প্রথমবারের মতোই কি দ্বিতীয়বার স্যাটিসফ্যাকশন লেভেল সে পাবে? যেহেতু তার স্যাটিসফ্যাকশন লেভেল কমে গেছে, তার কিন্তু ডিমান্ডও কমে গেছে। ডিমান্ড কমে যাওয়ার ফলে তখন কিন্তু আর সে এই $9 দিতে ইচ্ছুক থাকবে না, তার থেকে কমে যদি দেয় দিবে, না দিলে না দিবে, তার কোনো প্রয়োজন নাই। এখন ধরেন সে $8 কিনলো, কেন কিনতে পারলো? কারণ হচ্ছে $1 হচ্ছে মার্কেট প্রাইস, মানে 1 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, আর 8 টাকা সে দিতে চাচ্ছে, তখনও তার সারপ্লাস হলো 7 টাকা। এভাবে করে যদি আমরা লাস্টে চিন্তা করি, লাস্ট বলতে আমরা ধরেন 2 টাকার টাকা চিন্তা করি, 2 টাকা যখন সে তখন 2 টাকা দিতে ইচ্ছুক 1 বোতল পানির জন্য, তখনও কিন্তু তার 1 টাকা কি হচ্ছে? সারপ্লাস হচ্ছে। 2 টাকার পরে 2 টাকা দিয়ে পারচেস করার পরেও কি সে 2 টাকা দিতে ইচ্ছুক থাকবে, না তার থেকে কম দিবে? 2 টাকা দিয়ে যে সে কনজিউম করবে তারপরেও কি 2 টাকা দিবে, না তার থেকে কম দিবে? ম্যাম কম দিবে। কম দিবে। তাহলে 1 টাকা দিল, এই 1 টাকা দিল, এই 1 টাকা হচ্ছে কনজিউমারের ডিমান্ড এবং 1 টাকাই হচ্ছে মার্কেট প্রাইস। এখানে কিন্তু আপনি ইকুইলিব্রিয়াম পেয়ে গেলেন না? বাট জি যখন অ্যাজ এ কনজিউমার আপনি $1 দিলেন, তারপরে কি $1 দিবেন, না তার থেকে কম দিতে চাইবেন? ম্যাম $1 দিব। $1 কি দিবেন, না তার থেকে কম দিতে চাইবেন? কারণ $1 দিয়ে তো আপনি কিনেছেন। তারপর আপনার কথা হচ্ছে 50 পয়সা দিলে দাও, না দিলে নাই, আমার তো প্রয়োজন নাই। 50 পয়সা দিলে দিবা, না জি ম্যাম, দিলে আমার আমার ডিমান্ড কমে যাবে ম্যাম, আমি আরো কম কমে দিতে যাবে। চাইবো। হ্যাঁ, আপনি 50 পয়সা দিলেন, বাট 50 পয়সা কি আপনি পাবেন? কারণ মার্কেট কস্টিং মিলিয়ে প্রাইস তো $1 অথবা 1 টাকা সেট করা হয়েছে। তখন আপনি আর কি করতে পারবেন না, কোনো কনজাম্পশন রাখতে পারছেন না। এখানের বিষয়টা একটু দেখেন, আমি যদি 12 স্লাইডটা দেখাই, এখানে দেখেন টোটাল এরিয়া আন্ডার দ্য ডিমান্ড কার্ভ OREM। এই ও আচ্ছা, এখানে তো দেয়াই নাই, আপনাদের দেখাবো কিভাবে। এখানে হচ্ছে কিউর যে হরাইজন্টাল এক্সিসটা, এখানে হচ্ছে ও, দ্যাট মিনস 0 দিয়ে যেটাকে আমরা বোঝাই, এটা হচ্ছে ও। আর উপরে প্রাইজের যে ডিমান্ড কার্ভটা সেটা হচ্ছে আর। এখানে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে ই। দেন যে আমরা লাইনটা ড্র করেছি ডি এর নিচের যে লাইনটা, সেটা হচ্ছে আপনার এম পয়েন্ট, OREM। এটা টোটালটা হচ্ছে আপনার ডিমান্ড। ইন বিটুইন যে ট্রায়াঙ্গেল যে শেপটা আছে, এটা হচ্ছে NER। এই NER হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস। NER কনজিউমার সারপ্লাস, এটা মনে না রাখে যতটুকু আপনার এক্সেস ছিল, মানে হচ্ছে আপনার কি বলবো, $2 পর্যন্ত, $9 to $2 পর্যন্ত আপনার কি ছিল? এক্সেস ছিল। কনজিউমারের যে কি বলবো মার্কেট প্রাইসটা তার থেকে এক্সেস ছিল, তাই না? আপনার কনজিউমার সারপ্লাস হয়েছে $9 to $2 পর্যন্ত। এরপরে যখন আপনার $1 আপনার কনজাম্পশন প্যাটার্ন ছিল, তখন আপনার কি হয়ে গেল? ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পেলাম। আর এর পরের পয়েন্টটুকু হচ্ছে, পরের যে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে, এখানে হচ্ছে আপনার
মার্কেট কস্ট বলতে $1 নিচে যে পোর্শনটা থাকবে সেটাই হচ্ছে কি মার্কেট কস্টিং, কারণ মার্কেট কস্টিং এবং প্রফিট মিলিয়েই তো আপনার $1 সেট করা হয়েছে মার্কেট ভ্যালু, তাই না? দ্যাটস ওয়াই এই পোর্শনটাকে বলা হচ্ছে আপনার মার্কেট কস্টিং। আর এই ট্রায়াঙ্গেল যে শেপটা আছে সেটা হচ্ছে আপনার কি কনজিউমার সারপ্লাস। আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করিয়ে দিবেন, এই গ্রাফটাই জাস্ট পয়েন্ট আউট করা আছে, আমি আপনাদের গ্রাফটা আবার একটু দেখিয়ে দিব, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। এক কথা মনে রাখেন, যেটা কিনা আপনার অ্যাজ এ কনজিউমার আপনার সারপ্লাস অথবা এক্সেস থাকবে সেই পয়েন্ট পর্যন্ত কনজিউমার সারপ্লাস। তারপরে যখন ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আপনি যতটুকু দিতে ইচ্ছুক মার্কেট প্রাইসও তত, এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এরপর আসেন ইনডিফারেন্স কার্ভ। আমাদের ক্লাস টাইম কি আছে না ম্যাম? 2 মিনিটস। আমরা কি ইনডিফারেন্স কার্ভটা শুরু করব? ইনডিফারেন্স না ম্যাম, পরের ক্লাস থেকে শুরু করেন ম্যাম, অনেকটা শেষ কার্ভ হবে করতে না। আজকে ম্যাম। জি ম্যাম। প্রপার্টিজ না, শেষ হবে না এখন। আপনারা যদি করতে চান আর 15-20 মিনিট টাইম দেন তাহলে আমি শেষ করতে পারবো ইনডিফারেন্স কার্ভটা। আর যদি বলেন নেক্সট ক্লাসে করবেন তাহলে নেক্সট ক্লাসেই করেন, যেহেতু কার্ভ আছে বুঝতে না পারলে শুধু শুধু আমি বলে তো লাভ নাই, সবগুলো জি ম্যাম, একসাথেও আসলে বলতে পারবো। জি ম্যাম, অনেকগুলা কার্ভ করছি তো ম্যাম, আজকে অনেকগুলা গ্রাফ করছি ম্যাম, পরে ম্যাম ভেজাল লেগে যাবে ম্যাম। ঠিক আছে, আমি আপনাদের মেসেঞ্জারে ওই ভিডিওটা দেওয়ার পরে আমি আপনাদের মেসেঞ্জারে কনজিউমার সারপ্লাস আর হচ্ছে কি বললাম যেন টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি এই দুইটা গ্রাফের স্ক্রিনশট দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। আর নেক্সট ক্লাসেও আবার একটু রিভিউ করে দিব। ঠিক আছে, তাহলে ম্যাম আজকে এই আপনাকে ম্যাম পর্যন্ত। হ্যাঁ, ভিডিওগুলো কি ম্যাম আপনাকে ড্রাইভে আপলোড করে দিব নাকি মেল করে দিব? আমাকে মেল করে দিয়েন। ম্যাম মেল ইমেল করে অ্যাড্রেসটা দিলে ম্যাম। আচ্ছা, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি ইমেল অ্যাড্রেসটা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ম্যাম।